বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় ত্বকের রোগ, কারণ ও চিকিৎসা। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আপনারাও ফোন করতে পারেন দর্শক আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে। এবং আজকে যিনি আছেন আমাদের সঙ্গে চিকিৎসক, তিনি হচ্ছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট এবং লেজার ও কসমেটিক সার্জন ডাক্তার ফারিয়া মজিদ। আগেই বললাম যে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন এবং আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করতে চাই ত্বকের রোগ, কারণ ও চিকিৎসা। বর্ষাকালে বিশেষ করে ত্বকে কিন্তু নানা ধরনের রোগের সংক্রমণ দেখা যায়। বিশেষ করে এই সময় অনেক এলাকায় বন্যা হয়, বন্যা কবলিত এলাকায় মানুষ ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ডক্টরের কাছে যায়। আপনার কাছে একটু জানতে চাই যে এই সময়টা আসলে কী ধরনের সমস্যাগুলো নিয়ে পেশেন্টরা আপনার কাছে আসে? এটা মানে একটা সিজন যেখানে প্রথমে আমাদেরকে গরমও থাকবে, আবার বাতাসে অনেক আর্দ্রতা থাকে, মানে একটা আর্দ্র পরিবেশ সাথে বৃষ্টি। তো সেক্ষেত্রে এই পরিবেশের জন্য আমাদের সবচেয়ে বেশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো টিনিয়া ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনটা সব বয়সের মানুষেরই কিন্তু এটা এফেক্টেড হচ্ছে। এটা সবচেয়ে বেশি কমনলি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরেকটা প্যারাসাইটিক ডিজিজ যেটা স্ক্যাবিস, সেটা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি। যারা বন্যা কবলিত এলাকা অথবা খুব ঘনবসতিপূর্ণ এলাকায় থাকেন তাদের স্ক্যাবিসটা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনগুলো কিন্তু এই সময় গুলো আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বেশি যেটা ভাইরাল রিলেটেড, যেহেতু একটা মশার প্রাদুর্ভাব এই সময় দেখা যায়, তো মশার কারণে যে রোগগুলো ভাইরাল ইনফেকশনগুলো সেটার জন্য কিছু স্কিনের ডিজিজ বা স্কিন র্যাশ বা ফিভার র্যাশ এগুলো আমরা খুব বেশি পাচ্ছি। এছাড়া চিকেন পক্সগুলো এই সময়গুলোতে আমরা বিশেষ করে বাচ্চারা এই ইয়েতে বেশি এফেক্টেড হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো এই সময় বেশি হচ্ছে। ব্যাকটেরিয়াল ইনফেকশন বলতে যেহেতু ভেজা পরিবেশ, আর্দ্র, ঘাম বেশি হচ্ছে, এই জন্য ঘাম জমে যাচ্ছে, সেখান থেকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে যেরকম ইম্পেটিগো খুব বেশি হচ্ছে। ইম্পেটিগো বা এক কথায় যদি আমি বলি সেটা ফোড়া, অনেক বেশি, অনেক ফোড়া বাচ্চাদের অনেক বেশি হচ্ছে। আর যে ফলিকুলাইটিস। ফলিকুলাইটিস মানে চুলের গোড়ায়, লোমের গোড়ায় যদি আমার ঘাম জমে যায় তাহলে সেখান থেকে আমার ফলিকুলাইটিস হচ্ছে। এটাও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন। আচ্ছা, এটা একটা খুশকিজনিত এক ধরনের এক্সিমা আছে, মানে এক্সিমাগুলো কিন্তু এই সময় ফ্লেয়ার আপ করছে। যেহেতু পরিবেশটা খুব আর্দ্র, অ্যালকালাইনিটি বেশি, এই কারণে এগুলো খুব বেশি দেখা যাচ্ছে, মানে ফ্লেয়ার আপ করছে আর কি। আচ্ছা, মোটামুটি দাগে, বড় দাগে আর কি জানা গেল আপনার কাছে। আমি একটু ফাঙ্গাল ইনফেকশন আর স্ক্যাবিস, মানে বিশেষ করে বন্যা কবলিত এলাকায়, একটু বলবেন যে এগুলো কিভাবে হয়, মানে কেমন রোগের ধরন এবং কিভাবে ট্রিটমেন্ট নেবে তারা এই সময়? আচ্ছা, যেটা ফাঙ্গাল ইনফেকশন সেটা তো আপনার ছত্রাকের কারণে হচ্ছে। ছত্রাকটা কেন হচ্ছে? ছত্রাক একটা পরিবেশ তাকে দিতে হবে গ্রো করার জন্য। এখানে সে একটা উপযুক্ত পরিবেশ পাচ্ছে গ্রো করার জন্য। আর্দ্রতা বেশি, অ্যালকালাইন মানে ক্ষারীয় পরিবেশ এখানে বেশি, মানে ঘাম একটা অ্যালকালাইন পরিবেশ, আরেকটা আর্দ্র, একদম ভেজা ভেজা অবস্থায় থাকছে। এজন্য এটা বেশি দেখা যাচ্ছে এই সময়টাতে। আর আরেকটা ব্যাপার এখানে ম্যালট্রিটমেন্ট, কিন্তু এটা আরেকটা কারণ যে এখানে প্রথমে চিকিৎসকের কাছে তারা আসতে পারছে না, না এসে তারা অন্য ধরনের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট পাচ্ছে। সেই ট্রিটমেন্টের কারণেও কিন্তু এই মানে বেশি ছড়াচ্ছে, এগুলো বেশি ছড়াচ্ছে, মানে যেটা ট্রিটমেন্টটা দরকার সেটা ট্রিটমেন্ট না দিয়ে স্টেরয়েড দিয়ে দিচ্ছে বা অন্য কোনো ওষুধ দিয়ে দিচ্ছে, যেটা আসলে সেটার জন্য উপযুক্ত না। সেটার কারণেও কিন্তু অনেকখানি এটা বেড়ে যাচ্ছে। এটা ছোঁয়াচে একজনের থেকে আরেকজনের, আর যেহেতু এটা ঘনবসতিপূর্ণ এক দেশ, এটা আপনার ছোঁয়াচে। আরেকটা হলো প্যারাসাইটিক ডিজিজ। প্যারাসাইটিক ডিজিজের মধ্যে স্ক্যাবিস, এটা একটা ছোট একটা পোকা থেকে হয়। এটা চোখে দেখা যায় না, স্কিনের মধ্যে এটা বাস করে, এটা মানে আপনার বংশবৃদ্ধি করতে থাকে, বংশবৃদ্ধি, এবং এটা আপনার খুবই ছোঁয়াচে, বিশেষ করে যারা খুবই ঘনবসতিপূর্ণ এলাকায় থাকে এবং ঠিকমতো হাইজিনটা তারা মেনটেন করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু স্ক্যাবিসটা খুব বেশি এখন দেখা যাচ্ছে। আর এক্ষেত্রে যেটা ফাঙ্গাল ইনফেকশনে বললাম, ট্রিটমেন্টটা যে আপনার অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট তো আছে, টপিক্যাল আছে, ওষুধ আছে সেটা, এবং পাশাপাশি কিছু হাইজিন তাদেরকে মেনটেন করতে হবে। যেরকম যাতে ঘাম না জমে, হ্যাঁ, সেটার জন্য ওনাদের সুতির ঢিলে ঢালা জামা কাপড় পরা উচিত। ঘামটা যাতে না জমে যায় সেজন্য বারবার কাপড়টা চেঞ্জ করে ফেলা উচিত। আরেকটা ব্যাপার এখানে সাবান ব্যবহার করা উচিত না, কারণ সাবান একটা অ্যালকালাইন, ক্ষারীয়, এখান থেকে আবার গ্রো করে।
এটা তাহলে কি একটা মানে পরিচ্ছন্নতার জন্য তো কিছু ইউজ করতে হবে? পরিচ্ছন্ন আপনার শাওয়ার জেল ব্যবহার করতে পারে, শাওয়ার জেল শাওয়ার জেল ব্যবহার করতে পারে, যেহেতু সাবানে অনেক ক্ষার থাকে, ক্ষার অ্যাভয়েড করাই ভালো। আরেকটা হচ্ছে স্ক্যাবিজ, যেটা বললাম, স্ক্যাবিজের প্রথম কথা হচ্ছে যে এটা আপনার পরিবারের সবাই, যদি একজন এফেক্টেড হয় পরিবারের সবাইকে একসাথে এখানে ট্রিটমেন্ট নিতে হয় এবং ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। স্ক্যাবিজের এখন সমস্যা হচ্ছে যে এটা যেহেতু এখানেও কিছু ম্যালট্রিটমেন্ট হচ্ছে, ম্যালট্রিটমেন্ট হওয়ার কারণে এটা সেকেন্ডারি কিছু এক্সিমা হয়ে যাচ্ছে বা সেকেন্ডারি কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যাচ্ছে এসব ক্ষেত্রে। তো সেজন্য হচ্ছে প্রথমেই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে মেনটেন করা উচিত। আর এটা ক্লোদিং বা বেডিংয়েও কিছু লেগে থাকে এই যে এইসব প্যারাসাইটগুলো, সেক্ষেত্রে ট্রিটমেন্ট নেওয়ার পাশাপাশি এগুলো হচ্ছে গরম পানিতে ওয়াশ করতে হয় এবং বিছানা বালি যেখানে বসবে, জি জি সেগুলো হচ্ছে একটু ট্রিটমেন্ট করতে হয় এবং টানা 2 থেকে 3 সপ্তাহ। ওটা থেকে এগুলো যেহেতু ছোঁয়াচে, সে কারণে আসলে পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ এবং যেসব জিনিস ব্যবহার্য জিনিস আপনি যেটা বললেন বিছানা বালি সেসবও পরিষ্কার রাখতে হবে, আর ডক্টরের ট্রিটমেন্ট তো নেওয়ার লাগবেই। আমি আরেকটা বিষয় জানতে চাই যে এই যে মানে বন্যা কবলিত এলাকা, ইউনিভার্সাল মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় হচ্ছে তাদের সেন্টার রয়েছে, ট্রিটমেন্ট করে। তো ঢাকার বাইরে আসলে ঢাকার মধ্যে কেমন পেশেন্ট দেখতে পান, ঢাকার বাইরে কেমন পেশেন্ট দেখতে পান আপনারা? সব জায়গাতেই মোটামুটি একই টাইপের এগুলো থাকে, তবে ঢাকার বাইরে যেরকম এই ধরনের রোগের প্রাদুর্ভাবগুলো বেশি দেখা যায়। হ্যাঁ, যেরকম স্ক্যাবিজ, টিনিয়া ইনফেকশন বা যেটা ফাঙ্গাল ইনফেকশন, এগুলো তো থাকেই। এছাড়া বললাম যেটা চিকেন পক্স আমরা দেখি, তারপরে হচ্ছে ভাইরাল পরবর্তী যে র্যাশ বা ভাইরাল এক্সান্থেম যেটা বলে জ্বরের পরে যেটা হয়, সেগুলো আমরা দেখি। এক্সিমা জাতীয় অসুখগুলো ঢাকার বাইরে বেশি দেখা যায় বিশেষ করে। আমার আসলে অনেক প্রশ্ন রয়েছে, একজন দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোথা থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার সমস্যাটি বলুন। আমার সমস্যা হচ্ছে শরীরের বা পুরো শরীরে মানে ফুসি যে অনেক চুল কাটছে, কিন্তু মানে চুল এমন অবস্থা হচ্ছে যে চুলকাইতে আপনার মানে রক্ত বের হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পেরেছেন? কোন প্রশ্ন রয়েছে? জি না, আমি জানতে চাচ্ছি আপনার বয়স কত এবং আপনার আরো কোনো ডায়াবেটিস বা আপনার কিডনি বা লিভার ফাংশন টেস্টগুলো কেমন আছে, এগুলো কি আপনার জানা আছে কিনা? 23 বছর বয়স। আর আপনার ডাক্তার দেখাইছি, তারপর অনেক মানে এর আগে ওষুধ দিছে, আবার আপনার লোশনের মতো এগুলো ওষুধ দিছে, ওগুলো ইউজ করছি, খাবার ওষুধ দিছে, ওগুলো তারপরে ভালো হচ্ছে না, ক্রিম দিছে। আচ্ছা, আপনার কোনো নির্দিষ্ট জায়গায় কি বেশি এগুলো নাকি জেনারেলাইজড, এটা পুরো শরীরেই বেশি? আমার বিশেষ করে আপনার মানে রানের ওই দিক দিয়ে, মানে পায়ে রানের ওই দিক দিয়ে বেশি, তারপরে হাঁটুতে আছে বেশি, এদিক দিয়ে মানে বেশি, তারপরে হাতের এদিক দিয়েও আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে যে হতে পারে এটা ওনার বয়স সবকিছু কনসিডার করে আমাদের কিছু এখানে কমপ্লিট ইভালুয়েশন দরকার যে জেনারেলাইজড প্রোরাইটিসটা কেন হচ্ছে। কিন্তু উনি যেগুলো সাইটগুলোর কথা বললেন সেক্ষেত্রে আমরা হয়তো বা প্রথমে স্ক্যাবিসটা চিন্তা করতে পারি, যদি যতটুকু শুনে মনে হলো। তবে প্রথমেই হচ্ছে ওনার কমপ্লিট ইভালুয়েশন দরকার, যে আপনার ওনার কোনো কিডনি ডিজিজ আছে কিনা, বা ওনার ডায়াবেটিস আছে কিনা, বা থাইরয়েডের কোনো ইস্যুস আছে কিনা। আচ্ছা, আমরা ধরে নিলাম যে এখন পর্যন্ত নেই, তাহলে আমরা প্রথমে এটা স্ক্যাবিস নিয়ে চিন্তা করতে পারি, যেহেতু ওখানে বলছেন যে উনি হচ্ছে ওনার গ্রইনে বেশি সমস্যা, হাতের ওখানে আঙ্গুলের ওখানে বেশি সমস্যা, আমরা স্ক্যাবিস নিয়ে চিন্তা করতে পারি। তো অ্যান্টি স্ক্যাবিটিক বা একটা ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। উনি বলেছিলেন যে ডক্টরকে দেখিয়েছেন লোশন কিংবা, হ্যাঁ, এইজন্য আরেকটু ইভালুয়েশন করা দরকার, আসলে ওনার আরো কিছু ইয়ে আছে কিনা, সঠিক ট্রিটমেন্টের জন্য অন্যান্য টেস্টগুলো কিংবা একদম রোগ নির্ণয় করা দরকার। জি, আমরা কথা বলছিলাম হচ্ছে ঢাকার বাইরে ট্রিটমেন্ট নিয়ে, যে ঢাকার বাইরে কেমন পেশেন্ট পান। আপনি বলেন যে ঢাকার বাইরেও অনেক পেশেন্ট রয়েছে। আমি একটু অন্যান্য জায়গায় মানে একটু ট্রিটমেন্টের বিষয়ে আসতে চাই। সম্প্রতি হচ্ছে লেজার ট্রিটমেন্ট, ত্বকের বিভিন্ন রকম সমস্যায় আপনারা লেজার ট্রিটমেন্ট দিয়ে থাকেন। একটু জানতে চাই, আসলে ব্যাপারটা বুঝতে চাই আপনার কাছে। আচ্ছা, লেজার, ত্বকের যে লেজারগুলো আমরা ইউজ করি সেটা মোটা দাগে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেজার, আরেকটা হচ্ছে আপনার হেয়ার রিমুভাল লেজার বা হচ্ছে লং পালস এনডিআক, আরেকটা হচ্ছে কিউ সুইচ বা পিকো লেজার।
এখন কার্বন ডাইঅক্সাইড লেজার যেগুলো সেটা হচ্ছে এটা আমরা দুই ভাগে মানে দুইটা ভাবে আমরা কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে যে ত্বকের মধ্যে যদি আমরা অনেক সময় আঁচিল দেখতে পাই, হ্যাঁ আঁচিল দেখতে পাই, বিভিন্ন ধরনের মোল থাকে, এইসব রিমুভালের জন্য আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেজার খুবই ফাইনভাবে এটা করা যায়, কোনো দাগও থাকে না, মানে খুব ফাইনভাবে এটা করা যায়। আরেকটা হচ্ছে ফ্র্যাকশনাল CO2 বা ওইটারই আরেকটা টার্ম হচ্ছে ফ্র্যাকশনাল CO2। অ্যাকনি স্কার বা হচ্ছে অ্যাকনি পরবর্তী যাদের হচ্ছে অনেক বেশি ব্রণ হয় অথবা ব্রণগুলো অনেক বড় বড় হয়, বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে যে ব্রণগুলো হয় তার পরবর্তীতে সেরে যাওয়ার পরে একটা গর্ত দেখা যায় বা ক্ষত দেখা যায়, হ্যাঁ অ্যাকনি স্কার বলে ওগুলোকে। ওগুলোর ট্রিটমেন্টের জন্য আমরা এই ফ্র্যাকশনাল CO2 লেজারগুলো করি। এগুলোর পাশাপাশি কিন্তু আমরা PRPও করি, হ্যাঁ এই অ্যাকনি স্কারের জন্য মাইক্রোনিডলিং করি, আরো কিছু ট্রিটমেন্ট আধুনিক ট্রিটমেন্ট অপশন আছে। আচ্ছা PRP যেটা PRP হচ্ছে যে পেশেন্টেরই ব্লাড নেওয়া হবে, ব্লাড নেওয়ার পরে সেখান থেকে সেন্ট্রিফিউজ করে আমরা হচ্ছে অনুচক্রিকা বা যেটা প্লাটিলেট সেটাকে আমরা আলাদা করে নিই। আলাদা করে নিয়ে সেই সিরামটা আমরা হচ্ছে ওই অ্যাকনি স্কারে আমরা ইনজেক্ট করে দিই। সেখান থেকে কোলাজেন আছে বা গ্রোথ ফ্যাক্টর আছে, সেখান থেকে ওইটা রিপেয়ার করবে। চুলের ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। চুলের ক্ষেত্রে এটা বললাম অ্যাকনি স্কার, চুলের ক্ষেত্রে আমরা দিতে পারি। চুলের ক্ষেত্রে হচ্ছে এটা বেসিক্যালি কিসের জন্য আপনি ট্রিটমেন্টটা করেন? ট্রিটমেন্টটা হচ্ছে এই যে বললাম একটা অ্যাকনি স্কারের জন্য একটা করা হয়, আরেকটা হলো চুল পড়ার জন্য আমরা PRP থেরাপিটা করি। PRP থেরাপি হচ্ছে আপনাকে আইডিয়াল ক্যান্ডিডেট আগে হতে হবে যে হচ্ছে আপনার হেয়ার পড়ে যাচ্ছে কিন্তু আপনার হেয়ারগুলো আসছে না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই শুনবেন নিশ্চয়ই। একটি বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় ফিরবো। দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টর একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আমাদের আজকের আলোচনার বিষয় ত্বকের রোগ, কারণ ও চিকিৎসা। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট এবং লেজার ও কসমেটিক সার্জন ডাক্তার ফারিবা মজিদ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। ট্রিটমেন্ট নিয়ে কথা বলছিলাম, রেজার ট্রিটমেন্ট, আপনি PRP নিয়ে কথা বলছিলেন, একটু শেষ করে তারপর অন্যান্য প্রসঙ্গে আসতে চাই। PRP হচ্ছে একটা বললাম অ্যাকনি স্কারে আমরা ইউজ করি। PRP হচ্ছে আমরা হেয়ার ফলের ক্ষেত্রে ইউজ করতে পারি। এখন হেয়ার ফলের ক্ষেত্রে এখানে কিছু ইভালুয়েশনের ব্যাপার আছে যে সে আইডিয়াল ক্যান্ডিডেট কিনা, মানে হচ্ছে হেয়ার পড়ে যাচ্ছে কিন্তু চুলটা আসছে না, হ্যাঁ আমি মেডিকেশন দেওয়ার পরও চুলগুলো আসছে না কিন্তু তার হেয়ার ফলিকলগুলো সবগুলো হেলদি। সেক্ষেত্রে আমরা স্টিমুলেশন দেওয়ার জন্য PRP বা প্লাটিলেট রিচ প্লাজমা এটা আমরা ইনজেক্ট করতে পারি। যেটা বললাম যে হচ্ছে যে প্লাটিলেটটা আলাদা করে সেটা আমরা সেন্ট্রিফিউজ করে আলাদা করে সেটা আমরা ইনজেক্ট করে দিই। বেশ কয়েকটা সিটিং এর দরকার হয়, তারপরে এটা মোটামুটি ভালো রেসপন্স করে। যাদের চুল অনেক বেশি পড়তে থাকে তারা হচ্ছে এই ট্রিটমেন্ট নিতে পারে। রাইট, একজন দর্শক রয়েছে, আমরা একটু ফোনটা নিয়ে আসতে চাই। দর্শক কোথা থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম রাজশাহী থেকে বলছি। জি, আমার বয়স 36 বছর, আমি মহিলা, আর হচ্ছে আমার গায়ের রং একদম অনেক ফর্সা না, তবে ফর্সাই বলে, কিন্তু আমার মুখে না আগে এরকম ছিল না, স্কিন খুবই ভালো ছিল। এখন রিসেন্টলি দেখছি একটু তিল ছোট ছোট ছিল তিল, এখন অনেক বড় বড় দেখাচ্ছে। তবে ওই নাকের মানে আপনার চশমা পরে আছেন এই দিক দিয়ে নাকে, তারপরে হচ্ছে চোখের নিচে আবার এই সাইডে একটু বেশি দেখা যাচ্ছে, অনেক বেশি যে এমনটি নয়, তবে আছে আর কি, খারাপ দেখায় একটু। তো এটা কি করবো, আমি হচ্ছে কখন ডাক্তার দেখাইনি, আর হচ্ছে আমি ওই যে বেসন দেয়া মুখ পরিষ্কার করি, সাবান বা ফেস ওয়াশ কিছুই দিই না। তবে এখন একটু ফেস ওয়াশ দিতে চাচ্ছি, মানে সিম্পল ফেস ওয়াশ নিয়েছি, আর মাঝে মাঝে পন্ডস ক্রিম দিই, এ আর কি। প্রত্যেকদিন দিই সেটা না, মাঝে মাঝে দিই। আচ্ছা, আমার এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার এখানে বংশে আপনার আছে কিনা, মা খালা ফুপু আপনাদের আছে কিনা এরকম দাগের হিস্ট্রি? আমার হচ্ছে ছোটবেলায় হচ্ছে আমার মা মারা গেছে, আমার ফুপুরাও ছোটবেলা মারা গেছে, ওরা কেউ নেই, আমি কাউকে দেখিনি, আমার এটা মনে নেই। আর আমার বোনদের আছে, মানে মেসটা ছিল ভালো হয়ে গেছে, ওরকম দেখা যায় না, এরকম তিল কারণে আমারই শুধু। আচ্ছা, আপনার কি রোদে যেতে হয়, ফ্রিকোয়েন্টলি রোদে যেতে হয়, এরকম হিস্ট্রি আছে? রোদে আছে মানে আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, মানে বোরখা পরে যাই, তো আমি মুখ খুলে যাই না কখনো। আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে যে আপনার এটাকে আমরা যতটুকু শুনে মনে হচ্ছে এটাকে বলা হয় ফ্রিকেলস। হ্যাঁ, ছোট ছোট বাদামি তিল, এগুলো হচ্ছে বংশগত কারণে অনেকেরই দেখা যায়। এটা মেইনলি প্রথম কারণ হচ্ছে এটা বংশগত কারণে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা বললাম যে সান এক্সপোজারের ক্ষেত্রে এগুলো বাড়ে, অথবা সানে গেলে ধরেন হালকা ছিল কিন্তু বারবার সান এক্সপোজারের জন্য সেটা হচ্ছে আপনার গাঢ় হয়ে যায়। এইসব ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের মধ্যে এখানেও আমরা কিছু লেজার করতে পারি। খুব সুপারফিশিয়ালি আমরা CO2 লেজার বা কার্বন ডাইঅক্সাইড লেজার করতে পারি, কেমিক্যাল পিলিং করতে পারি। হ্যাঁ, কেমিক্যাল পিলিং ডিফারেন্ট টাইপের পিলিং এজেন্ট আছে, কতগুলো সিটিং নিলে এটা আস্তে আস্তে হালকা হয়ে যায়। এছাড়াও কিছু মানে মেডিকেশন আছে, এগুলো ব্যবহার করতে হয়, তবে এটা একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হয় এবং সাথে আপনার স্কিন বুঝে আপনার সানস্ক্রিন ব্যবহার করা উচিত। মানে এটা মানে ভালো হওয়া সম্ভব, রাইট? ভালো হওয়া সম্ভব, তবে একটু দীর্ঘমেয়াদী। ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হওয়া সম্ভব, তবে একটু দীর্ঘমেয়াদী। নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আমরা কথা বলছিলাম হচ্ছে ট্রিটমেন্ট নিয়ে। আপনি বলছিলেন যাদের চুল বেশি পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা পিআরপি করতে পারি। আবার হচ্ছে যে কোনো স্কারের ক্ষেত্রে আমরা পিআরপি করতে পারি, কারণ এখানে তো কোলাজেন রিগ্রোথ হচ্ছে। আরেকটা হচ্ছে যে আপনার গ্রোথ ফ্যাক্টর থাকে পিআরপিতে প্রচুর। এই গ্রোথ ফ্যাক্টরটাকে আমরা এখানে কাজে লাগাই রিগ্রোথ করার জন্য আর কি, রিপেয়ার করার জন্য। আচ্ছা, আরেকটা যে লেজারের যেটা বলছিলাম, আরেকটা লেজার সেটা হচ্ছে আমাদের পিকো লেজার বা ইন্ডিয়াক লেজার। সেটা হচ্ছে পিগমেন্টেশনের জন্য বা দাগের জন্য আমরা ইউজ করি। তবে দাগের জন্য এখানে হচ্ছে যে বিশেষ করে জন্ম দাগ যেগুলো থাকে সেগুলোর জন্য পিকো লেজার খুব ভালো কাজ করে। অনেকগুলো সিটিংয়ের দরকার হয় কিন্তু এটা ভালো আউটকাম দেওয়া যায়। আরেকটা যেটা আমাদের সবচেয়ে বেশি আমরা ইউজ করি সেটা হচ্ছে হেয়ার রিমুভাল লেজার বা লং পালস ইন্ডিয়াক লেজার বা ডায়োড লেজার। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে মহিলাদেরই আপনার মুখে লোম, ছেলেদের মতো হচ্ছে মোটা লোম, গোফের মতো, গোফ আপনার বিয়ার্ড এরিয়াতে ওখানেও থাকে, একদম মোটা লোম যেগুলো টার্মিনাল হেয়ারগুলো থাকে। সেক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য আপনাদের প্রথমে তো হরমোনাল ইভালুয়েশন লাগে এবং তার পাশাপাশি এই লেজারটা ওনারা করতে পারেন এবং এটাতে কয়েকটা সিটিং নেওয়ার পরে কিন্তু এটা পার্মানেন্ট রিমুভাল সম্ভব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই লেজারটা সবচেয়ে বেশি ব্যবহার করি। তার মানে সবকিছুরই আসলে ট্রিটমেন্ট আছে, সময় নিয়ে একটু ধৈর্য ধরে। আচ্ছা, অনেকের ব্রণ হলে যেটা করে যে ব্রণ হলে ওই জায়গাটা খুঁটায়, দেখা যায় রক্ত বের করে কিংবা এটা সরানোর চেষ্টা করে, তো এটা কি আসলে ঠিক? আচ্ছা, এটা তো অবশ্যই ঠিক না, কারণ এখান থেকে আবার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে সে ওই মুহূর্তে কি করবে? ওয়েট করবে? জাস্ট অবশ্যই ওয়েট করবে। এটা হাত দেওয়া উচিত না। প্রথম কথা হচ্ছে কখনো এটা হাত দেওয়া উচিত না, একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর হচ্ছে তার কিছু লাইফস্টাইল মডিফিকেশন ঘন হয় অনেকেরই, তাই বলে সব সময় চিকিৎসকের পরামর্শ নিলে না, অবশ্যই নেওয়া উচিত। এটা অবশ্যই নেওয়া উচিত, কারণ হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। আরেকটা হচ্ছে যদি এরকম প্রিকিং করে সেক্ষেত্রে কিন্তু একটা পোস্ট ইনফ্ল্যামেটরি একটা পিগমেন্টেশন হয়ে যায়, দাগ পড়ে যায়। হ্যাঁ, এই জন্য কখনোই এটা প্রিক করা উচিত না। হ্যাঁ, প্রিক করা উচিত না। এটা হচ্ছে যে এমনিতে এটা সেলফ লিমিটিং, যদি অল্প হয় লেট ইট বি, চলুক আস্তে আস্তে, পরে এটা এমনিতেই ঠিক হয়ে যায় যদি কম হয়। যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই কিছু অ্যান্টিবায়োটিক থাকে, রেটিনয়েড থাকে, অবস্থা বুঝে আর কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এটা কি বয়ঃসন্ধিকালে বেশি হয়? জি, এটা বয়ঃসন্ধিকালে সবচেয়ে বেশি, যে কোনো বয়সেই হতে পারে, তো বয়ঃসন্ধিকালে সবচেয়ে বেশি হয়, কারণ এখানে যে হরমোনের একটা ইনফ্লুয়েন্স আছে। এখানে সেবাসিয়াস গ্ল্যান্ড যেগুলো থাকে মুখে সেগুলো তো খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায় এই সময়, হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে আবার এটার আপনার ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, এটার কারণে অ্যাকনিগুলো হচ্ছে। জি, আমার আরো অনেক প্রশ্ন ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে করা গেল না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।